ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। লাস্ট ক্লাসে আমরা ক্রসিং ওভার পড়েছি, ক্রসিং ওভারের যে তাৎপর্য সেটা শেষ করেছি। আজকের আমরা কি পড়ব? জনন নিয়ে পড়ব। বিভিন্ন ধরনের জনন তোমাদের সিলেবাসে আছে, অযৌন জনন, যৌন জনন এবং আর কি আছে, অঙ্গজ জনন সম্বন্ধেও পড়ে আছে, যেটা আমরা উদ্ভিদে দেখতে পাই। তো জনন পড়ার আগে আমরা একটু পড়ার আগে ভালো করে দেখি জননটা কি জিনিস। যে জৈবিক পদ্ধতিতে জীব সত্তা ও আকৃতি বিশিষ্ট, কি বলছে? নিঃসত্তা, মানে মানুষের বাচ্চা থেকে কি হবে? মানুষের বাচ্চাই হবে। এবং নিজের আকৃতি বিশিষ্ট অপত্য, মানে হচ্ছে অপত্য কথাটা মানে হচ্ছে বাচ্চা, জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকে বলা হয় জনন। ইংরেজিতে বলে রিপ্রোডাকশন। মানে জীব যে জৈবিক পদ্ধতিতে আমাদের কি করে, নিজের একদম নিজের মতো, মানুষের বাচ্চা কি মানুষের মতোই হয়? হাতির মতো কি দেখতে হয়? নিশ্চয়ই না। নিজের বৈশিষ্ট্য এবং নিজের আকৃতির মতো, এবং কি করে নিজের সংখ্যা বৃদ্ধি করে। মানে আমি যদি আমার বাচ্চা না হয়, আমার সংখ্যাটা বৃদ্ধি পাবে, দিন দিন কি মানুষ মরেই যাবে। আর যদি বৃদ্ধি না হয়, তা জনন কি করে? জীব তার নিজের সংখ্যা বৃদ্ধি করে নিজের বংশধারাকে অক্ষুণ্ণ রাখে। এবার আমি যদি মারা যাই, আমার যদি বাচ্চা না হয়, আমার জিনগুলো কি পরবর্তী কোনো জন্মতে যাবে না? শেষ, আমার থেকেই শেষ হয়ে গেল। যাতে বংশধারাটা আমাদের অক্ষুণ্ণ রাখে, আমাদের কি আমার জিনগুলো আমার ছেলের কাছে যাবে, আবার মেয়ের কাছে যাবে, তার থেকে কি তার ছেলে মেয়ের কাছে যাবে, এবার কি বংশধারাটা চলতেই থাকবে পরপর। তাকে আমরা কি বলছি? জনন বা রিপ্রোডাকশন। এবার সোজা জিনিস, জনন দুই ধরনের হয় প্রধানত, অযৌন এবং যৌন। কিন্তু এছাড়াও আমাদের উদ্ভিদের ক্ষেত্রে আমরা অঙ্গজ জনন পড়ব, এবং কিছু মৌমাছি 12-এ গিয়ে পড়বে অপুংজনী বা পার্থেনোজেনেসিস, আই থিঙ্ক ওই পদ্ধতিটা আমরা 12-এ গিয়ে পড়বো, এখন না। তো তোমরা প্রথমে আমরা পড়বো বিভিন্ন অযৌন জনন সম্বন্ধে। অযৌন জনন কি? মনে রাখবে, অযৌন জনন প্রক্রিয়ায় কোনো রকম গ্যামেট তৈরি হয় না। গ্যামেট তৈরি হয় না। কিভাবে? গ্যামেট উৎপাদন ছাড়াই যৌনিত জীবদেহের দেহকোষটি বিভাজিত হয়ে, মানে এই ব্যাকটেরিয়াটা তার দেহটা একবারই বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করলো। এটা কি এক ধরনের অযৌন জনন। অথবা কি হতে পারে? রেণু তৈরির মাধ্যমে অপত্য জীবের সৃষ্টি হয়। এখানে একটা কি ফাঙ্গাসের ছবি দেওয়া আছে, যার নাম মিউকর। এই মিউকরের কি এগুলো রেণু। এই রেণুগুলো পরবর্তী কোনো জায়গায় যদি মাটিতে গিয়ে পড়ে, এখান থেকে আবার একটা মিউকরের সৃষ্টি হয়। এখানে কি কোনো গ্যামেট তৈরি হলো, শুক্রাণু ডিম্বাণু তৈরি হলো? দুইটার ক্ষেত্রে না। এটাকে আমরা কি বলছি? এর জন্য অযৌন জনন। যদি পরীক্ষায় আসে অযৌন জননের একক কি? অযৌন জননের একক হলো রেণু। একক যদি আসে পরীক্ষায় কি? রেণু হলো। এবার নিচে দেখো আমাদের যৌন জনন, এবং এই অযৌন জননের ক্ষেত্রে কোনো রকম ছেলে বা মেয়ের দরকার পড়ে না। এখানে কোনো দেখতে পাচ্ছ একটা ছেলে ব্যাকটেরিয়া মেয়ে ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখতে পাচ্ছ না? ছেলে ফাঙ্গাস মেয়ে ফাঙ্গাসের উপস্থিতি দেখতে পাচ্ছ না? কিন্তু যৌন জননের ক্ষেত্রে কি লাগবে? দুটি জীব লাগবে, একটি পুরুষ এবং একটি স্ত্রী, এবং এদের দুজনের মিলন ঘটবে। মিলন কিসের মাধ্যমে ঘটবে? গ্যামেটের মাধ্যমে, মানে শুক্রাণু আর ডিম্বাণু। এবার যদি যদি এটা শুক্রাণু হয়, যদি এটা শুক্রাণু হয় আর এটা ডিম্বাণু হয়, দুটোর কি ঘটবে? মিলন ঘটলে কি হবে? একটা প্রথম কোষ তৈরি হবে, যাকে আমরা বলছি জাইগোট। এই প্রথম কোষটার নাম কি? জাইগোট। জাইগোটের মধ্যে কি থাকবে? এটা কি এন, এটাও এন, কিন্তু এই এন মানে নিউক্লিয়াসটা এন, আর এখানে নিউক্লিয়াসটা এন। এন এন মিলে আমাদের কি তৈরি হচ্ছে? 2n। এই জাইগোট, এই জাইগোটটাই পরবর্তীতে বিভাজিত হয়ে কোষের সংখ্যা বৃদ্ধি করে একটা পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করছে। এই যে আমরা সৃষ্টি হচ্ছে কিভাবে? এই পদ্ধতিতেই। এবার প্রথমে আমরা পড়ব কি? বিভিন্ন ধরনের জীবের অযৌন জনন সম্বন্ধে। অযৌন জননের প্রথম যেটা ধাপ, সেটা হচ্ছে বিভাজন। এবং বিভাজন দু ধরনের হয়, দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। আমরা পরবর্তীতে পড়ব বহু বিভাজন। তাহলে বিভাজন দুই ধরনের। প্রথম আমরা পড়ব হচ্ছে দ্বিবিভাজন। কোথায় কোথায় দেখা যায় দ্বিবিভাজন? আমাদের দেখা যায় অ্যামিবা, ইউগ্লিনা এবং প্যারামেসিয়াম, এ সমস্ত জীবে। কিন্তু প্লাজমোডিয়ামের মধ্যে আবার দেখা যায় বহু বিভাজন। কিছু কিছু অ্যামিবার ক্ষেত্রেও আবার আমরা কি দেখতে পাই?
বহু বিভাজন মানে অ্যামিবার ক্ষেত্রে আমরা দুটাই দেখতে পাই, কি কি? দ্বিবিভাজনে দেখতে পাই অ্যামিবার ক্ষেত্রে, বহু বিভাজনে দেখতে পাই। কিন্তু প্লাজমোডিয়ামের ক্ষেত্রে কি দেখতে পাই? কেবলমাত্র বহু বিভাজন। কি এগুলো জিনিস আমরা আস্তে আস্তে আসবো। প্রথমে আসি আমরা দ্বিবিভাজনে। দ্বিবিভাজন মানে দ্বি মানে হচ্ছে দুই। এখানে যে মাতৃকোষটা সরাসরি বিভাজিত হয়ে কয়টা কোষ তৈরি করবে? দুটা কোষ তৈরি করবে। এটা কি আমরা কি বলছি? দ্বিবিভাজন। যেমন দ্বিবিভাজন প্রক্রিয়ায় অ্যামিবার নিউক্লিয়াসটি প্রথমে বিভাজিত হয়ে দুটি অপত্য নিউক্লিয়াস গঠন করবে এবং পরে সাইটোপ্লাজমটি বিভাজিত হয়ে দুটি অপত্য অ্যামিবা। এই মনে করো একটা অ্যামিবা। প্রথমে কি হবে অ্যামিবাটার ক্ষেত্রে? নিউক্লিয়াসটা এটা মনে করো নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে আস্তে আস্তে ভাগ হতে থাকবে। পরবর্তী ধাপে দেখবো আমরা নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। তারপরে ধাপে আমরা কি দেখব? তার সাইটোপ্লাজমটাও আস্তে আস্তে ভাগ হচ্ছে। নিউক্লিয়াসটা তো অলরেডি ভাগ হয়ে গেছে। তারপরে ধাপে আমরা দেখব এই একটা অ্যামিবা, এই একটা অ্যামিবা, এখানে তার নিউক্লিয়াস, এখানে তার নিউক্লিয়াস, কি দুইটা ভাগ হয়ে গেল না? দ্বি মানে হচ্ছে দুই। যেমন এখানে ব্যাকটেরিয়াটার ক্ষেত্রে দেখো আস্তে আস্তে ভাগ হচ্ছে। দেখো নিউক্লিয়াসটা আগে ভাগ হয়েছে না? নিউক্লিয়াসটা আগে ভাগ হয়ে গেছে দুইটা। তারপর কি হচ্ছে? সাইটোপ্লাজমটা ভাগ হচ্ছে, লাস্টে একদম ভাগ হয়ে গিয়ে দুটো অপত্য ব্যাকটেরিয়া তৈরি করলো। এবার তোমাদের প্রশ্ন, এই ব্যাকটেরিয়াটা কই গেল? এটা কই গেল? এটা থেকেই তো এটা সৃষ্টি হলো দুইটা, তাই না? তাহলে এ কি কোনোদিনও মরবে? তাহলে এ হচ্ছে অমর জীব। একে যতই এ তো মরছেই না, এই বিভাজিত হয়ে আবার পুনরায় দুটো, এর মধ্যে যা কিছু এবার বাচ্চাগুলোর মধ্যে চলে আসলো। তারপর এই বিভাজিত হয়ে পরবর্তী আরো সংখ্যা বৃদ্ধি করা হবে। যেমন এখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে। কিসের উদাহরণ দেওয়া আছে? ইউগ্লিনার ছবি দেওয়া আছে। দেখো ইউগ্লিনার ক্ষেত্রে কি হয়? অনুদীর্ঘ বরাবর মানে দীর্ঘ বরাবর বিভাজিত হয়ে দুটো ইউগ্লিনা তৈরি করছে। এটা হচ্ছে দ্বিবিভাজন। এবার অ্যামিবার ক্ষেত্রে আমরা বহু বিভাজনও দেখতে পাই, দ্বিবিভাজন দেখতে পাই। প্লাজমোডিয়ামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? বহু বিভাজন। আসি বহু বিভাজন, এগুলো সোজা। বহু বিভাজন মানে হচ্ছে এখানে একবার বিভাজিত হয় না, কতবার? অনেকবার বিভাজিত হয়। যেমন কি প্রথমটা হচ্ছে আমাদের অ্যামিবা। এই অ্যামিবাটা দেখো, অ্যামিবার নিউক্লিয়াসগুলো এখানে একটা নিউক্লিয়াস ছিল, অ্যামিবাটা মনে করো এরকম ছিল এবং তার মধ্যে কয়টা নিউক্লিয়াস ছিল? একটা। কিন্তু এই নিউক্লিয়াসটা কি করলো? তার সংখ্যা বৃদ্ধি করছে, এই বৃদ্ধি করছে। এই দেখো ভিতরে যে কালো করে দেওয়া আছে না, এই নীলটার উপর দেখো ভিতরে নিউক্লিয়াসগুলো বিভাজিত হচ্ছে, অনেকগুলো বিভাজিত হচ্ছে। তারপর বিভাজিত নিউক্লিয়াসটা চারিদিকে কি হবে? নিউক্লিয়াসটা প্রথমে আসে, তারপর নিউক্লিয়াসটা চারিদিকে কোষ পর্দা তৈরি হয়ে একটা অপত্য অ্যামিবা তৈরি হলো। তাহলে এখানে কতগুলো অ্যামিবা তৈরি হবে? একটা নিউক্লিয়াস থেকে দেখো কতগুলো হচ্ছে না? অসংখ্য। কোন প্রক্রিয়া হলো এটা? বহু বিভাজন প্রক্রিয়া গেল। এবার হচ্ছে এটা প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম মানে কি? প্লাজমোডিয়াম হচ্ছে আমাদের কিসের জীবাণু? আমাদের ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিফেরাম, প্লাজমোডিয়াম ওভালি, অনেকগুলো আছে। তার মধ্যে আমরা প্লাজমোডিয়ামের যদি জীবন চক্রটা দেখি, প্লাজমোডিয়ামের জীবন চক্র হচ্ছে এরকম দেখতে হয়। প্রথমে আমাদের মনে করো, এবং জীবন চক্রটা দুটি ধাপে বিভক্ত। একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন। এটা এই পর্যন্ত হচ্ছে অ্যাসেক্সুয়াল লাইফ বা অযৌন জনন। এটা কি? অযৌন। অযৌন জননটা হয় মানুষের দেহে এবং যৌন জননটা হয় মশার দেহে। এটা কি? যৌন জননটা। ঠিক আছে। যখন একটা মশা এসে একটা সুস্থ মনে করো এই মশাটা, এটা মশা, এই মশাটার কি আছে দেহের মধ্যে? এই প্লাজমোডিয়ামের পরজীবীটা আছে। এবার এটা যদি আমাকে কামড়ায় কি হবে? পরজীবীটা আমার রক্তে চলে যাবে, আমার শরীরে চলে আসলো, এই যে মানুষটার শরীরে চলে আসলো। এই যে পরজীবীগুলো, এগুলো পরবর্তীতে পড়বে তোমরা, এখন না। তারপর এই পরজীবীটা রক্তের মাধ্যমে কোথায় চলে যাবে? আমাদের লিভারে। লিভার বা যকৃতে চলে যাবে। যকৃত থেকে লিভারে যখন যায়, লিভারে যাওয়ার আগে এখানে একটাই নিউক্লিয়াস থাকে, হ্যাঁ। কিন্তু পরবর্তীতে দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, নিউক্লিয়াসগুলো কোষগুলো তাদের সংখ্যা বৃদ্ধি করলো না? এখানে দেখো কতগুলো নিউক্লিয়াস বের হচ্ছে না? নিউক্লিয়াস তো না, মানে এগুলো হচ্ছে পরজীবীগুলা। আগে একটা ছিল, এইবার দেখো কত, এক প্রবেশ করলো একটা, কিন্তু বের হচ্ছে আমাদের হেপাটোসাইট থেকে কয়টা? অসংখ্য। কোন পদ্ধতিতে বিভাজন হয়েছে?
বহু বিভাজন, এই যে দেখো, এবার এগুলোকে বলা হয় মেরোজয়েট। এক একটাকে বের হচ্ছে না, এই যে এক একটাকে বলা হয় মেরোজয়েট, এবং গোটাটাকেই বলা হয় সিনজোন। এই দেখো, এই সাইজোনটা আমাদের যে আছে, এই সাইজোনটা হচ্ছে কোথায়, এই যে এটা, এটা কি হচ্ছে, নিজের সংখ্যা বৃদ্ধি করছে। এবার অনেকগুলো অপত্য নিউক্লিয়াস, তারপর কি বল, সাইজোনটার পরবর্তী দশার নাম হচ্ছে মেরোজয়েট। এরপর সাইজোনটা ফেটে যাবে, ফেটে গিয়ে কি করবে, অনেকগুলো মেরোজয়েট বাইরের দিকে বের হয়, লিভারে হয়। এরপর এর একটা মেরোজয়েট কি করবে, গিয়ে আবার একটা লোহিত রক্তকণিকা বা আরবিসি আছে সেখানে প্রবেশ করবে, প্রবেশ করবে, আবার আসবে আসবে আসবে, এখানে গিয়ে আবার সাইজোন গঠন করবে, মানে এরকম করে অপত্য নিউক্লিয়াসের সংখ্যা বাড়াবে, অনেকগুলো হচ্ছে, আবার ফেটে যাবে। এবার এখান থেকে কিছু হয় ছেলে, কিছু হয় মেয়ে। এগুলো আমাদের মশা যখন, এবার এই মানুষটার দেহে কি হয়েছে, এই আক্রান্ত, এই সব দশা কোথায় ঘটছে, এই মানুষটা। এবার কোনো একটা মশা, মানে নর্মাল মশা এসে যদি এই মানুষটা রক্তটা খায়, তাহলে কি হবে, এর যে গ্যামেটগুলো, মানে শুক্রাণু আর ডিম্বাণুগুলো, গ্যামেট বলতে এখানে আমাদের শুক্রাণু ডিম্বাণুর মতো না, এখানে এই যে মেরোজয়েডগুলো আছে না, এই মেরোজয়েডগুলোর মধ্যে কতগুলো বড় হয়, কতগুলো ছোট হয়। বড়গুলো হচ্ছে মেয়ে আর ছোটগুলো হচ্ছে ছেলে। এগুলো কোথায় চলে যায়, মশার দেহে চলে যায়। মশার দেহে গিয়ে আমাদের এই ছেলে মেয়ের যে গ্যামেটোসাইটগুলো আছে থাকে, সেগুলো পরবর্তীতে আবার চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে কি তৈরি করে, আমাদের এরকম করে শুক্রাণু আর ডিম্বাণুর মতো কিছু গঠন তৈরি করে, যার মধ্যে এখানে দেখো শুক্রাণু আর ডিম্বাণু মিলন ঘটছে। তারপর এই মিলনের ফলে যে জাইগোটটা তৈরি হলো, সেটা চলে যাবে আমাদের মশার পাকস্থলীর দিকে। ওখান থেকে পরবর্তীতে আবার চলে আসে মশার যে হুলটা আছে না, ওখানে চলে আসে। তারপর কি, এই মশাটা যদি আবার কাউকে কামড়ায়, তাহলে কি হবে, ওর হয়ে যাবে। এটা হচ্ছে প্লাজমোডিয়ামের জীবন চক্র। এটা তো আমরা জানার নেই, আমরা জানার হচ্ছে যে মেরোজয়টা কোথায় হচ্ছে, লিভারে হচ্ছে, আর এখানে হচ্ছে, মানে কোথায়, লোহিত রক্তকণিকার মধ্যে। কোন পদ্ধতিতে হচ্ছে, বহু বিভাজন। তোমাদের জাস্ট এইটুকুই জানতে হবে। প্লাজমোডিয়ামের সিনজোন দশায় বহু বিভাজন দেখা যায়। সিনজোনটের নিউক্লিয়াসটি, এই যে সাইজোনটের নিউক্লিয়াসটি, সিনজোন বলতেছি বারবার, সাইজোনটের নিউক্লিয়াসটি বারবার বিভাজিত হয়ে কি করছে, অসংখ্য মেরোজয়েড তৈরি করবে। মেরোজয়েড কোনগুলো, এই যে এক একটা এখানে দেওয়া আছে একটা, এই প্রক্রিয়াকে কি বলা হয়, সাইজোগনি। গোটা প্রক্রিয়াটাকে কি বলবো আমরা, সাইজোগনি। সাইজোগনিটা কোথায় ঘটবে, মানুষের মধ্যে ঘটবে। হলো, এরপর মেরোজাইগোটগুলি সাইজোন থেকে মুক্ত হয়, ফেটে গিয়ে কি হচ্ছে, মুক্ত হয়ে যাচ্ছে। তার পরবর্তীতে তারা আবার মশার দেহে চলে আসে, মশার দেহে থেকে আবার সাইকেলটা চলতে থাকে। কোন পদ্ধতি, বহু বিভাজন। এরপর হচ্ছে আমাদের কোরকোদ্গম। এখানে বানানটা একটু ভুল আছে, কোরকো, দয় গ আর ম হবে, তাই তো। ইংরেজিতে বলি আমরা বাডিং। কিছু জীব, যেমন আমাদের ইস্ট, ইস্টের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, বাডিং দেখতে পাই। এই ছবিটার দিকে তাকাও, এখানে এটা একটা ইস্টের ছবি। এবার কি করে, ইস্ট তার শরীরের এক পাশে খাদ্যবস্তু জমা করতে থাকে এরকম করে, তার ফলে ওই অংশটা ফুলে যায়। ওই ফুলে যাওয়া অংশটাকেই বলে কোরক। বাংলায় বলে কোরক, ইংরেজিতে বলে বাট। হলো, এবার খাদ্যবস্তু সঞ্চয়ের ফলে কি হচ্ছে, এক জায়গাটা ফুলে যাচ্ছে। এবার ওই জায়গাটার, এবার নিউক্লিয়াসটা কি করবে, অর্ধেক নিউক্লিয়াস ওদিকে পাঠানো শুরু করেছে, ঠিক আছে, হচ্ছে। তারপর ধাপে দেখবো নিউক্লিয়াসটা একদম বিভাজিত হয়ে একটা এখানে থাকছে, আর একটা এই বাচ্চা কোরকটার দিকে পাঠাচ্ছে। কিছুদিন পর দেখতে পাবো একদম এই কোরকটা আর এটা হচ্ছে মাতৃকোরক, এটা হচ্ছে অপত্য, তাই না, বিভাজন হয়ে গিয়ে একটা বাচ্চা, একটা নতুন ইস্ট তৈরি হয়ে গেল। কি নতুন একটা জীব সৃষ্টি হলো কিনা, এটা মা, এটা হচ্ছে অপত্য। তাহলে এটা কি বলবো, কোরকোদ্গম। কোথায় দেখা যায়, এই দেখো, এককোষী ইস্টের ক্ষেত্রে অসমানভাবে বিভাজনের ফলে একটি ক্ষুদ্র কোরক সৃষ্টি হয়। কোরকটি মাতৃদেহ সংলগ্ন থেকে, যা মায়ের কাছে আছে না, পরে মাতৃদেহ বিচ্ছিন্ন হয়ে একটা অপত্য ইস্ট তৈরি করে। এই একটা মাটা, এটা বাচ্চা ইস্টটা হলো। কিন্তু সবসময় কি এরকম করে সেপারেট হবে না, কখনো কখনো দেখা যায় যে কোরকগুলো সেপারেট হয় না, মায়ের সঙ্গেই এরকম করে লেগে থাকে, চেনের মতো তৈরি করে। এই চেনটাকেই বলা হয় টরুলা, টরুলা দশা। কখনো কখনো এই কোরকগুলো মাতৃদেহ থেকে
সরে যায় না, যার ফলে কি হয়, অনেকগুলো কোরক একসঙ্গেই মার গায়ে চেনের মতো করে লেগে থাকে। এই চেনটাকে কি বলবো, টরুলা দশা। যদি পরীক্ষায় আসে টরুলা দশা কোথায় দেখা যায়, ইস্টে, ভালো করে মনে রাখবা। এরপরে আমাদের হচ্ছে হাইড্রার কোরকোদ্গম। কোরকোদ্গম দুই জায়গায় দেখা যায়, ইস্টেও দেখা যায়, হাইড্রাতেও দেখা যায়। এই দেখো হাইড্রা, হাইড্রার এটা এখানে হচ্ছে কোর্সিকা থাকে, এগুলোর সাহায্যে ওরা বিভিন্ন মাছ বা ছোট ছোট পোকামাকড় এদেরকে ধরে। এবার হাইড্রার এখানে থাকে মুখছিদ্র। হাইড্রার এই কোর্সিকাগুলোর একদম নিচের দিকে এই জায়গাটা কি থাকে, এই জায়গাটা পাথরের সঙ্গে হাইড্রাটা লেগে থাকে। হাইড্রাটার একদম শেষের দিকে বডিটার কোরক সৃষ্টি হয়। দেখো সৃষ্টি হচ্ছে না, এই কোরকটা কি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, দেখো বৃদ্ধি পাচ্ছে, পরে মা থেকে সেপারেট হয়ে গিয়ে একটা অপত্য হাইড্রা তৈরি করব। তাহলে এই যে দেখো একই জিনিস লেখা আছে, কোষ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়ে অপত্য হাইড্রার সৃষ্টি হয়। এটা কি হাইড্রার কোরকোদ্গম। এরপর হচ্ছে স্পাইরোগাইরা। নিশ্চয়ই এই শৈবালটা তোমরা দেখেছো, দেখেছো এটা কোনোদিনও পুকুরের মধ্যে? হ্যাঁ। তো এগুলো কেমন দেখতে হয়, সূত্রাকার, এরকম সুতোর মতো দেখতে হয়। এটা এত বড় দেখা যাচ্ছে কিন্তু এত বড় হয় না, ঠিক আছে? এবার মনে করো এরকম করে সূত্রাকার আছে, একটা মাছ এদিক দিয়ে জোরে সাঁতার কেটে গেল, হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে, এটা ভেঙে যাবে না? ভেঙে যাওয়ার ফলে আমরা দেখব এটা এখান থেকে একটা নতুন স্পাইরোগাইরা তৈরি হয়েছে, এখান থেকে একটা নতুন স্পাইরোগাইরা তৈরি হয়েছে। এটাই হচ্ছে খণ্ডীভবন। মানে এটা মনে করে স্পাইরোগাইরাটা, এবার একটা মাঝখানে চলাচলের ফলে স্পাইরোগাইরাটা ভাগ হয়ে গেছে। খণ্ডীভবনের ফলে এবার কি হয়ে যাবে, এটা একটা নতুন এটা একটা নতুন স্পাইরোগাইরা তৈরি হয়ে গেল, এটা একটা নতুন হয়ে গেল, এটা একটা নতুন হয়ে গেল। এটাকেই বলছি কি, খণ্ডীভবন। তাহলে খণ্ডীভবন কোথায় দেখা যায়, স্পাইরোগাইরাতে। এই দেখো আঘাতজনিত কারণে সূত্রাকার দেহ কয়েকটি খণ্ডে পরিণত হয় এবং প্রতিটি খণ্ডক থেকে অপত্য স্পাইরোগাইরা সৃষ্টি হয়। সোজা জিনিস, ছবিগুলো দেখো সুবিধা হবে। এরপর পড়বো আমরা রেণুর সাহায্যে। প্রথমটা কি পড়লাম, বিভাজন। দ্বিতীয়টা কি পড়লাম আমরা, কোরকোদ্গম। এরপর আমরা কি খণ্ডীভবন পড়লাম। এরপর কি, রেণুর সাহায্যে। রেণুর সাহায্যে কিছু কিছু উদ্ভিদের দেখা যায়, আবার রেণুর সাহায্যে কে করে, ছত্রাকও দেখা যায়, ছত্রাক। এবার কি কি ছত্রাক, বিভিন্ন রকমের ছত্রাক থাকে। তার মধ্যে দেখো এই যে মিউকর, রাইজোপাস, এটা হচ্ছে তোমাদের মিউকরের ছবি, হ্যাঁ। এরা কি করে, স্পোরাঞ্জিও রেণুর সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। এই ছবিটা দেখো, এটা মিউকরের ছবি। মিউকরের এগুলোকে বলে হাইফা। কি জিনিস এগুলো এখন জানা দরকার নেই। এই সূত্রাকার অংশ দেখা যায় মিউকরের দেহে, এটাকে বলা হয় কি, হাইফা। এটাও হাইফা, এটাও হাইফা, এটাও হাইফা। এই যেগুলো হাইফা স্পোরাঞ্জিয়াম তৈরি করে তাকে বলা হয়, এই হাইফাটাকে বলবে স্পোরাঞ্জিওফোর। এবার এর সামনের দিকে কি তৈরি হয়, স্পোরাঞ্জিয়াম তৈরি হয় বা রেণুস্থলী, যার মধ্যে কি হবে, রেণুগুলো তৈরি হবে। বুঝা গেল? স্পোরাঞ্জিও রেণু মানে স্পোরাঞ্জিয়ামের মধ্যে যে রেণুটা তৈরি হচ্ছে তাদের বলা হয় স্পোরাঞ্জিওস্পোর, বা ইংরেজিতে বলবো, আর বাংলায় বলবো স্পোরাঞ্জিও রেণু। স্পোরকে বাংলায় বলে কি, স্পোরকে বাংলায় বলে হচ্ছে রেণু। তাহলে স্পোরাঞ্জিয়াম রেণু মানে যেটা স্পোরাঞ্জিয়াম মানে মানে রেণুস্থলী, রেণু যেখানে থাকবে তাকে কি বলবো, স্পোরাঞ্জিয়াম বা রেণুস্থলী। ওর মধ্যে যে রেণুটা তৈরি হচ্ছে তাকে বলা হয় স্পোরাঞ্জিও রেণু। এই মিউকরের এই রেণুগুলো এখান থেকে গিয়ে মনে করো এই জায়গাটায় পড়লো, এখান থেকে কি আর একটা নতুন মিউকর সৃষ্টি হবে। এটাই কি রেণু সাহায্য করলো, নতুন একটা জীব সৃষ্টি হলো কিনা, হ্যাঁ এটা। এবার মিউকরের এই যে হাইফার অগ্রভাগে রেণুস্থলী তৈরি হয়, এই যে রেণুস্থলী তৈরি হয়েছে যা অনুকূল, এবং সেখানে রেণুস্থলীর মধ্যে কি তৈরি হয়, অসংখ্য প্রচুর পরিমাণে দেখো রেণু তৈরি হচ্ছে না, এখানে রেণু তৈরি হয় এবং এই রেণুগুলি কি অনুকূল পরিবেশে বিদীর্ণ হয়ে ছড়িয়ে পড়ে এবং অঙ্কুরিত হয়ে কি তৈরি করে, অপত্য মিউকর মানে বাচ্চা মিউকর সৃষ্টি করবে। গেল। এবার পেনিসিলিয়াম নিশ্চয়ই নাম শুনেছো, ম্যালেরিয়া রোগের চিকিৎসা ব্যবহার করা হয়। পেনিসিলিয়াম কি কনিডিয়ার সাহায্যে অযৌন জনন সম্পন্ন করে। কনিডিয়া কি জিনিস, পেনিসিলিয়ামের মধ্যেও এরকম কিছু ডালের মতো দেখা যায়। তার মধ্যে এই আগে সামনের দিকে যে কোষটা, এরা বিভাজিত হয়ে এরকম করে সংখ্যা বৃদ্ধি করে। ওই আগে ইস্টে যেমন টরুলা বললাম না, ওরকম টাইপের।
এগুলোকে আমরা কি বলছি? কনিডিয়া। মানে এই এক একটাকে কি বলছি? কনিডিয়া। এই একটা কনিডিয়া এখান থেকে বের হয়ে গিয়ে যদি মাটিতে পড়ে, এখান থেকে আবার একটা পেনিসিলিয়াম সৃষ্টি হতে পারে। তাহলে কনিডিয়ার সাহায্যে কে করে? পেনিসিলিয়াম। বোঝা গেল? কিন্তু তোমরা ফার্ন দেখেছো? ফার্ন, হ্যাঁ, ঢেঁকি শাক। ফার্নের কি হয়? আমাদের রেণুস্থলীতে রেণু সৃষ্টি হয় এবং ফার্নের রেণুস্থলীর রেণুপত্রের নিম্নতলে শিরার দিকে কক্ষে উৎপন্ন হয়। এই রেণুস্থলীগুলোকে কি বলে? সোরাস। এবং রেণুস্থলী বিদীর্ণ হলে রেণুগুলি মুক্ত হয় এবং রেণু অঙ্কুরিত হয়ে লিঙ্গধর জনু সৃষ্টি করে। পরবর্তীতে আমরা ডিটেলসে পড়ব। এখানে একটা বলে দিই যে যদি তোমরা ঢেঁকি শাক বা ফার্ন দেখো, তোমরা দেখবে ফার্নের নিম্নতলে মানে পাতার নিচের তলে, পাতাটা যদি এরকম থাকে উপরের তলে না, নিচের তলে, সেপ্টেম্বরের মাসের দিকে দেখতে পাবে পাতাটার উল্টো পাশে বাদামি রঙের কতগুলো রেণুস্থলী তৈরি হয়। এগুলোকে বলে রেণুস্থলী বা সোরাস। ঠিক আছে? এই সোরাসগুলো যদি আমি দেখি, সোরাসগুলো এরকম দেখতে হয় এবং সোরাসগুলোর মধ্যে কি আছে? প্রচুর পরিমাণে রেণু থাকে। কি থাকে? রেণু থাকে। এই রেণুগুলো কি পরবর্তীতে মাটিতে গিয়ে অঙ্কুরিত হয়ে আমাদের একটা উদ্ভিদ সৃষ্টি করে, যাকে আমরা বলি লিঙ্গধর উদ্ভিদ। আমরা ফার্নের যখন জনুক্রম পড়ব তখন এটা নিয়ে ডিটেলসে পড়ব। এরকম দেখতে হয়, এরকম দেখতে হয় লিঙ্গধর উদ্ভিদটা। তার মধ্যে এরকম করে আমাদের কি থাকে? স্ত্রীধানী থাকে, এখানে রাইজোয়েড থাকে এবং এখানে পুংধানী থাকে। এই পুংধানী থেকে কি তৈরি হবে? শুক্রাণু তৈরি হবে এবং স্ত্রীধানী থেকে কি তৈরি হবে? ডিম্বাণু তৈরি হবে। এই শুক্রাণু আর ডিম্বাণু আর মনে করো এটা শুক্রাণু, এটা মিলিত হয়ে কি তৈরি করবে? জাইগোট। এই জাইগোটটা পরবর্তীতে আবার অঙ্কুরিত হয়ে একটা এরকম করে বড় ফার্ন তৈরি করবে। তো তোমাদের এতটুকু জানার যে ফার্ন কি? রেণুর মাধ্যমে জনন সম্পন্ন। নতুন উদ্ভিদ সৃষ্টি হয় কি হবে? ফার্নের রেণুর মাধ্যমে। এই যে রেণুর মাধ্যমে। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে রেণুটা দুই ধরনের হয়, চলরেণু বা জুস্পোর, অচল রেণু বা অ্যাপ্লানোস্পোর। মানে কিছু কিছু রেণুর মধ্যে কেমন দেখতে, এরকম করে ফ্ল্যাজেলা থাকবে। দেখতে পাচ্ছ? এটা একটা রেণুর ছবি, তার মধ্যে এরকম করে ফ্ল্যাজেলা থাকবে। যার মধ্যে ফ্ল্যাজেলা থাকবে তারা কি? চলাচল করতে পারবে, যাকে বাংলায় কি বলবো আমরা? চল রেণু। ইংরেজিতে কি বলবো? জুস্পোর। তাহলে ফ্ল্যাজেলা যুক্ত রেণুকে কি বলবো? চলরেণু বা জুস্পোর। আর ফ্ল্যাজেলা বিহীন একটা রেণু এরকম এর মধ্যে নাই, এটাকে বলবো অ্যাপ্লানোস্পোর ইংরেজিতে। বাংলাতে কি বলবো? অচল রেণু। ফাইটোপথেরা এক ধরনের ছত্রাক, যার মধ্যে কি? জুস্পোর দেখতে পাওয়া যায়। এই দেখো জুস্পোর, এই দেখো দেখতে পাচ্ছেন ফ্ল্যাজেলাগুলা, এই এক একটা রেণুগুলা। ঠিক আছে? জুস্পোরের মধ্যে কি দেখতে পাচ্ছি? দুইটা ফ্ল্যাজেলা, এটা সাহায্যে কি এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবং মিউকরে কি দেখতে পাবো? অচল রেণু। এই রেণুগুলোর মধ্যে ফ্ল্যাজেলা দেখতে পাচ্ছ না? এগুলো কি? আমাদের অচল রেণুর ছবি। বোঝা গেল? এবার চলে আসি আমরা নেক্সট, পুনরুৎপাদন বা রিজেনারেশন। এই একটা জীব যার নাম হচ্ছে প্ল্যানারিয়া। প্ল্যানারিয়াকে যদি তুমি কেটে দাও, মাথাটা কেটে দিলে মাথাটা থেকে নতুন একটা প্ল্যানারিয়া তৈরি হলো। পেটটা কেটে দিলে পেটের একটা কোষ থেকে নতুন একটা প্ল্যানারিয়া তৈরি হচ্ছে। লেজটা কেটে দিলে লেজের পিছন দিকের অংশ থেকে একটা নতুন প্ল্যানারিয়া হচ্ছে। তুমি যে কোনো অংশ কাটো না কেন, ওখান থেকে একটা নতুন প্ল্যানারিয়া সৃষ্টি হবে। এটাকে আমরা কি বলছি? পুনরুৎপাদন বা রিজেনারেশন। বুঝলে? বুঝা গেল? পুনরুৎপাদন কি? দেখো, জীবদেহের কোনো কাটা অংশ থেকে যদি অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হয় পুনরুৎপাদন। কোনো অংশ কেটে দিলে সেখান থেকে নতুন একটা জীব সৃষ্টি হচ্ছে। প্ল্যানারিয়ার দেহটি বিভিন্ন খণ্ডকে বিভক্ত হওয়ার পর প্রতিটি খণ্ডক থেকে অপত্য প্ল্যানারিয়া সৃষ্টি হয়। একে তুমি যেখানেই ভেঙে দাও না কেন, কেটে দাও না কেন, ওখান থেকে একটা বাচ্চা বা অপত্য প্ল্যানারিয়া সৃষ্টি হবে। হয়েছে? আর কোথায় কোথায় দেখা যায়? স্পঞ্জ, জলে দেখতে পাওয়া যায়। হাইড্রা, আর কি? কেঁচো। কেঁচোকে তুমি কেটে দিও, কেঁচো এরকম, কেঁচোকে তুমি মাঝখানে কেটে দাও, দেখবে এই অংশটা এইদিকে যাচ্ছে, এই অংশটা দিকে যাচ্ছে। এবার এ যদি ভালো করে মাটিতে থাকে, মাটির গর্তে চলে যায়, এই অংশটা থেকে একটা বড় একটা কেঁচো সৃষ্টি হবে, এখান থেকে আরেকটা বড় কেঁচো সৃষ্টি হবে। কিন্তু ডাঙার মধ্যে যদি রেখে দাও, ওটা মারা যাবে। ঠিক আছে? এটা হচ্ছে পুনর, এগুলো সোজা জিনিস। অযৌন জনন। এরপর পড়বো আমরা অঙ্গজ বংশবিস্তার।
এই পার্টটা আমরা নেক্সট ভিডিওতে দিব, মানে অঙ্গজ জনন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে কৃত্রিম এবং প্রাকৃতিক অঙ্গজ জনন আছে এবং অণুবিস্তার, এগুলো সম্বন্ধে আমরা ডিটেলসে পড়বো নেক্সট ক্লাসে। তবে আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।